রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননের সরকার ও সেনাবাহিনী বর্তমানে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি জটিল ও স্পর্শকাতর পরিকল্পনা বাস্তবায়নের মুখোমুখি। 2025 সালের শেষ নাগাদ দেশের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়ে লেবাননের সেনাবাহিনী প্রথম ধাপের কাজ শুরু করে। গত বছরের শেষ দিকে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে সাংবাদিক ও আন্তর্জাতিক কূটনীতিকদের সফরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করে যে ইসরায়েল সীমান্ত সংলগ্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলার ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে। সেনাপ্রধান রোদলফ হাইকাল জানান, সীমিত সক্ষমতা সত্ত্বেও সেনাবাহিনী তাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলের চলমান সামরিক হামলা ও সীমান্তবর্তী কিছু লেবানিজ ভূখণ্ড দখল করে রাখার কারণে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। 8 জানুয়ারি হাইকাল সরকারকে নিরস্ত্রীকরণ অভিযানের অগ্রগতি সম্পর্কে ব্রিফ করবেন এবং আশা করা হচ্ছে তিনি প্রথম ধাপ সম্পন্ন হওয়ার ঘোষণা দেবেন। এই ধাপে লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এলাকা পরিষ্কার করার কথা রয়েছে। তবে ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহ এখনও সীমান্তের কাছে সক্রিয় এবং সেনাবাহিনীর তুলনায় দ্রুত তাদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। বিপরীতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠনের কোনো প্রমাণ তারা দেখেনি। ইতিমধ্যে ইসরায়েল লিতানি নদীর উত্তরে বিমান হামলা চালিয়ে ইঙ্গিত দিয়েছে যে তারা দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য লেবানিজ সেনাবাহিনীর অপেক্ষা করবে না। দ্বিতীয় ধাপে লিতানি থেকে সিদন শহরের উত্তরের আওয়ালি নদী পর্যন্ত অভিযান বিস্তৃত হওয়ার কথা, যা আরও কঠিন ও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়েছে লিতানির উত্তরে তারা কোনো নিরস্ত্রীকরণ মানবে না। এতে অভ্যন্তরীণ সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহ মনে করে 2024 সালের যুদ্ধবিরতি শুধু লিতানির দক্ষিণে প্রযোজ্য এবং ইসরায়েল চুক্তির শর্ত মানছে না। শিয়া সম্প্রদায়ের বড় অংশ এখনও হিজবুল্লাহকে সমর্থন করে, কারণ তারা ইসরায়েল ও সিরিয়া এই দুই দিক থেকেই হুমকি অনুভব করছে। রাজনৈতিক ঐক্যমত ছাড়া সেনাবাহিনীর পক্ষে এগোনো কঠিন হলেও সরকার সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার চাপে রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈরুত সফর পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে, কারণ ইরান হিজবুল্লাহকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখে এবং তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে। সৌদি আরব নেতৃত্বাধীন ইয়েমেনি জোট দাবি করেছে যে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এর প্রধান আইদারুস আল জুবাইদি নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার জোটের এক বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল জুবাইদি ইয়েমেনের আদেন বন্দর থেকে একটি নৌযানে করে সোমালিল্যান্ডের বন্দর নগরী বারবেরায় যান। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন, যা প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবতরণ করে এবং পরে আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। বিবৃতিতে আরও দাবি করা হয়, ওমান উপসাগরের উপর দিয়ে উড্ডয়নের সময় ওই বিমানটি কিছু সময়ের জন্য তার শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রাখে এবং আবুধাবিতে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে তা আবার চালু করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত এসটিসি বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনা নিশ্চিত হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান দ্বন্দ্ব আরও গভীর হতে পারে। গত ডিসেম্বরে আবুধাবি সমর্থিত এসটিসি বাহিনী রিয়াদ সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর পর থেকেই দুই মিত্র দেশের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য, টিএসসি শুরুতে উত্তর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সমর্থন করলেও পরবর্তীতে তারা দক্ষিণ ইয়েমেনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে। এই লক্ষ্যে তারা সৌদি সীমান্তবর্তী হাদারমাউত ও মাহারা প্রদেশ দখল করে নেয়, যা রিয়াদের মতে তাদের জাতীয় নিরাপত্তার জন্য রেড লাইন অতিক্রমের শামিল। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট গত 30 ডিসেম্বর ইয়েমেনের মুখাল্লা বন্দরে বিমান হামলা চালায় এবং দাবি করে যে সেখানে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র চালান লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও আবুধাবি এই অভিযোগ অস্বীকার করে এবং সৌদি নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানায়। একই দিনে তারা ইয়েমেনে তাদের তথাকথিত সন্ত্রাসবিরোধী মিশন সমাপ্তির ঘোষণাও দেয়। পরে সৌদি বিমানের সহায়তায় ইয়েমেনি সরকারি বাহিনী হাদারমাউত ও মাহারা পুনর্দখল করে।
এবং এসটিসি শান্তি আলোচনায় যোগ দেওয়ার ঘোষণা দেয়। তবে জোট জানায় বুধবার রিয়াদের উদ্দেশ্যে যাওয়া এসটিসি প্রতিনিধি দলের বিমানে আল জুবাইদি ছিলেন না। এরপর জোট আল জুবাইদির অনুগত বাহিনীর উপর ধালে প্রদেশে হামলা চালায় এবং সরকারি বাহিনী আদেন শহরের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ দখল করে নেয়। এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশদ আল আলিমি আল জুবাইদিকে উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাউন্সিল থেকে অপসারণ করেছেন এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। এসটিসির অতিরিক্ত আত্মবিশ্বাস ও আগ্রাসী পদক্ষেপের ফলে দক্ষিণ ইয়েমেন রাষ্ট্র গঠনের স্বপ্ন আগের যে কোনো সময়ের তুলনায় আরও দূরে সরে গেছে। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে গঠিত দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল অল্প সময়ের মধ্যেই ইয়েমেনের দক্ষিণাঞ্চলে কার্যত কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। আদেনে তখন ইয়েমেন প্রজাতন্ত্রের পতাকার চেয়ে সাবেক দক্ষিণ ইয়েমেনের পতাকা ও আমিরাতের পতাকাই ছিল বেশি দৃশ্যমান। এসটিসির লক্ষ্য ছিল স্পষ্ট, ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীন দক্ষিণ রাষ্ট্র প্রতিষ্ঠা। 2019 সালে আদেন সহ দক্ষিণাঞ্চলে এসটিসি ও আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত সরকারকে আদেন ছাড়তে বাধ্য করা হয়। পরবর্তী কয়েক বছর এসটিসির প্রভাব আরও বিস্তৃত হয়, এমনকি নেতা আইদারুস আল জুবাইদি সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের উপপ্রধান হলেও বাস্তবে দক্ষিণ ইয়েমেনের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি প্রকাশ্যেই 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এসটিসি হাদারমাউত ও আলমাহারা প্রদেশে বাহিনী পাঠায়। এটি সৌদি আরবের জন্য ছিল রেড লাইন। এর ফলশ্রুতিতে আল জুবাইদি পালাতে বাধ্য হন। সরকারপন্থী বাহিনী দক্ষিণের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং এসটিসির ভেতরে ভাঙন দেখা দেয়। আমিরাত আপাতত পিছু হটে, সৌদির নেতৃত্ব মেনে নেয়। বর্তমানে বিচ্ছিন্নতাবাদ কার্যত স্থগিত। ইয়েমেন সরকার এখন ফেডারেল কাঠামোর মাধ্যমে দক্ষিণের দাবিকে সামাল দিতে চাইছে এবং একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে অগ্রসর হওয়ার সুযোগ খুঁজছে। তবে আল ধালের মতো এলাকায় দক্ষিণ স্বাধীনতার সমর্থন এখনও প্রবল। কঠোর এসটিসি সমর্থকরা সহজে হাল ছাড়বে না, যা ভবিষ্যতে নতুন বিদ্রোহের বীজ বপন করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, ইয়েমেন সরকারকে সত্যি দেশের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, নাকি এটি কেবল এসটিসির জন্য সাময়িক পশ্চাদপসরণ? হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয়ভাবে গ্রিনল্যান্ড কেনার সম্ভাবনা নিয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ডেনমার্কের কাছ থেকে এই অঞ্চলটি কেনার বিষয়ে সম্ভাব্য মার্কিন প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ও তার টিমের মধ্যে আলোচনা চলছে। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি হলেও অন্যান্য বিকল্পও পুরোপুরি বাতিল করা হয়নি। লিভিট সাংবাদিকদের বলেন, এটি এমন একটি বিষয় যা প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা দল বর্তমানে সক্রিয়ভাবে আলোচনা করছে। তার দল এখন ভাবছে সম্ভাব্য একটি ক্রয় কিভাবে হতে পারে। তিনি আরও বলেন, ট্রাম্পের বিশ্বাস গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে হবে। বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ও আগ্রাসন ঠেকাতে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এই কারণেই সম্ভাব্য ক্রয়ের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে চলছে। ডেনমার্কের মতো ন্যাটোর এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা কেন পুরোপুরি নাকচ করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে লিভিট বলেন, এটি এমন কিছু নয় যা এই প্রেসিডেন্ট করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সব বিকল্পই সবসময় টেবিলে থাকে। তিনি আবারও স্পষ্ট করেন যে প্রেসিডেন্টের প্রথম ও প্রধান পথ বরাবরই কূটনীতি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানান, তিনি আগামী সপ্তাহে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্য ও হুমকির পরই ডেনমার্কই এই আলোচনার অনুরোধ জানিয়েছিল। রুবিও বলেন, আমি আগামী সপ্তাহে তাদের সঙ্গে সাক্ষাৎ করব। এই বৈঠকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ডেনমার্ক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরীয় সমাজের সামনে সবচেয়ে গুরুতর সংকট হলো গভীর বিভ্রান্তি ও ভাঙন। 15 বছর ধরে চলা সহিংস সংঘাত দেশটিকে এমন এক তীব্র রাজনৈতিক মেরুকরণের মধ্যে ঠেলে দিয়েছে, যার নজির লেভান্ত অঞ্চলের দীর্ঘ ইতিহাসে বিরল। সাবেক সরকারের পতনের পর পশ্চিম এশিয়ায় এক বড় ভূরাজনৈতিক ধাক্কা লাগে। এর ভেতর দিয়ে সিরিয়া ও গোটা অঞ্চল নতুন করে সীমান্ত ও ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের এক অস্থির পর্যায়ে প্রবেশ করে। রাষ্ট্র হিসেবে আত্মরক্ষা ও কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা হারিয়ে সিরিয়া এই প্রক্রিয়ার দুর্বল প্রবেশদ্বারে পরিণত হয়।
এই প্রেক্ষাপটে সিরিয়ার ভেতরে কিছু গোষ্ঠী ক্রমেই জায়নবাদী ইসরায়েলি শাসনের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকাতে শুরু করেছে। আলাউই অধ্যুষিত উপকূল ও জাবাল আল আরবে দ্রুজদের বিরুদ্ধে রক্তপাত এই প্রবণতাকে আরও তীব্র করছে। ভয় ও বিভাজন বাড়তে থাকায় কারো কাছে রাজনৈতিক বিভক্তি যেন অমীমাংসিত সংকট থেকে মুক্তির পথ বলে মনে হচ্ছে। স্বল্পমেয়াদী চিন্তা ও ইসরায়েলের প্রকৃত লক্ষ্য ভুলভাবে বোঝার ফলেই এই জুয়া। কিছু গোষ্ঠী ইসরায়েলকে নিজেদের রক্ষাকর্তা ভাবছে, বিশেষ করে যারা সাম্প্রতিক পরিবর্তনে নিজেদের বিজয়ী মনে করে। বাস্তবে ইসরায়েলের লক্ষ্য তিনটি। প্রথমত, একটি দুর্বল ও বিভক্ত সিরিয়া যা অভ্যন্তরীণ সংকটে ডুবে থাকবে এবং আঞ্চলিক শক্তি হতে পারবে না। দ্বিতীয়ত, তুরস্ক বা ইরানের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব ঠেকানো। তৃতীয়ত, ইসলামী আন্দোলনকে দুর্বল করা। একদিকে বৈচিত্র্যময় সমাজে শাসনের ব্যর্থতা দেখিয়ে অন্যদিকে ক্ষমতায় থাকার বিনিময়ে ফিলিস্তিন ও আল আকসার মতো প্রতীকী ইস্যু ত্যাগে বাধ্য করা। উত্তর পূর্ব সিরিয়ায় এই জুয়া নীরব ও পরোক্ষ, জাবাল আল আরবে তা প্রকাশ্য। আর উপকূলে পরিস্থিতি জটিল হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিভাজন ও ইসরায়েল নির্ভরতার বিরোধী। ভয় ও অনিশ্চয়তা থেকে এই পথ সহজ মনে হলেও বাস্তবে তা সিরিয়ার ভবিষ্যৎকে বাইরের এজেন্ডার কাছে সমর্পণ করার ঝুঁকি তৈরি করে। কঠিন হলেও বিকল্প একটাই, নাগরিকত্ব মর্যাদা ও সহাবস্থানের ভিত্তিতে একটি যৌথ সিরীয় পরিচয় পুনর্গঠন। প্রশ্নটা এই নয় যে এই জুয়া সফল হবে কিনা, বরং সিরিয়া আদৌ টিকে থাকতে পারবে কিনা। নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হাজিরা। এই ঘটনাটি শুধু একটি বিচারিক প্রক্রিয়া নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি, শক্তির ভারসাম্য, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হস্তক্ষেপবাদী নীতির সর্বশেষ ও সবচেয়ে বিপজ্জনক বহিঃপ্রকাশ। কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর সামরিক অভিযানে একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করে নিউ ইয়র্কে এনে আদালতে তোলা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে বোঝার জন্য কেবল মাদক পাচার বা নর্কোটেররিজম এর অভিযোগে আটকে থাকলে চলবে না, বরং এর পেছনে থাকা ভূরাজনৈতিক হিসেব, তেল সম্পদ, আন্তর্জাতিক আইনের অবক্ষয় এবং বৈশ্বিক শক্তির নতুন সংঘাতের রেখাগুলো বিশ্লেষণ করা জরুরি। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগগুলো এনেছে সেগুলো বহু বছর ধরেই ওয়াশিংটনের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। নার্কো টেরোরিজম শব্দটি নিজেই রাজনৈতিকভাবে বহুল আলোচিত। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ও তার সহযোগীরা হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাঠানোর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং এই কাজে কলম্বিয়ার ফার্কের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি, মেক্সিকোর সিনালোয়া কার্টেল, লস জেটাস এবং ভেনেজুয়েলার ট্রেন দ্য আরাগুয়ার মতো সংগঠনকে সহায়তা করেছেন। কিন্তু বাস্তব পরিসংখ্যান বলছে বৈশ্বিক কোকেন উৎপাদনের কেন্দ্র ভেনেজুয়েলা নয়। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের রিপোর্ট অনুযায়ী কোকেন উৎপাদনের মূল কেন্দ্র কলম্বিয়া, এরপর পেরু ও বলিভিয়া। যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের প্রধান রুটও এই দেশগুলো ঘিরেই। ভেনেজুয়েলা একটি গৌণ ট্রানজিট করিডোর হতে পারে, কিন্তু সেটাকে বৈশ্বিক কোকেন পাচারের হাব হিসেবে চিত্রিত করা তথ্যগতভাবে দুর্বল। এই বাস্তবতা প্রশ্ন তোলে, তাহলে কেন মাদুরোর বিরুদ্ধে এত বড় ও নাটকীয় অভিযোগ? এর উত্তর লুকিয়ে আছে ভেনেজুয়েলার তেলের নিচে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের মালিক এই দেশটি বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দু। হুগো চ্যাভেজের সময় থেকে শুরু হওয়া চ্যাভিসমো আন্দোলন ভেনেজুয়েলাকে মার্কিন নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। রাষ্ট্রীয় মালিকানায় তেল সম্পদ, সমাজতান্ত্রিক নীতি এবং প্রকাশ্যভাবে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অবস্থান ওয়াশিংটনের জন্য ছিল অগ্রহণযোগ্য। মাদুরো সেই নীতির উত্তরাধিকার বহন করেছেন, যদিও তার শাসনকাল অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতায় জর্জরিত। কিন্তু ব্যর্থ শাসন আর বৈধভাবে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে অপহরণ করে বিচারের মুখোমুখি করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। 2024 সালের নির্বাচনে মাদুরোর পুনর্নির্বাচন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা পর্যবেক্ষকরা প্রত্যাখ্যান করেছে। কার্টার সেন্টার সহ বিভিন্ন সংস্থা বলেছে নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হলো নির্বাচন বিতর্কিত হলেও কোনো দেশের প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইনে সেই দেশের বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবেই বিবেচিত হন, যতক্ষণ না জাতিসংঘ বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ভিন্ন কোনো সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সরাসরি জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের লঙ্ঘন, যা কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ করে।
আইন বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আনুষ্ঠানিক সশস্ত্র সংঘাত থাকত তবে মাদুরোকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা যেত, কিন্তু বাস্তবে দুই দেশের মধ্যে যুদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিষেধাজ্ঞা, নৌবহর মোতায়েন বা বিমান হামলা থাকলেও সেগুলো আন্তর্জাতিক আইনে আর্মড কনফ্লিক্ট হিসেবে স্বীকৃতি দেওয়া কঠিন। তাই মাদুরোর অপহরণ একটি রাষ্ট্রীয় আগ্রাসনের শামিল। এই কারণেই রাশিয়া, চীন সহ একাধিক দেশ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের আদালতে মাদুরোর হাজিরা তাই শুধু অপরাধের বিচার নয়, বরং প্রথম প্রশ্ন উঠবে আদালতের এখতিয়ার নিয়ে। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কি যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন হতে পারেন? আন্তর্জাতিক আইনে রাষ্ট্রপ্রধানদের জন্য ব্যক্তিগত দায়মুক্তি ও কার্যকরী দায়মুক্তি, এই দুই ধরনের ইনডেমনিটির ধারণা রয়েছে। অনেক ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ ছাড়া অন্য অপরাধে বিদেশি আদালতে বিচারাধীন হন না। মাদক পাচারের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ হলেও এটি সেই পর্যায়ে পড়ে কিনা তা নিয়েই বিতর্ক চলছে। আদালত যদি সিদ্ধান্ত নেয় মাদুরোর ইনডেমনিটি নেই, তবেই মূল বিচার শুরু হতে পারে, অন্যথায় মামলাটি এখতিয়ারগত জটিলতায় আটকে যাবে। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের আরেকটি পরিচিত কৌশল, পরিবারের সদস্যদের টার্গেট করে রাজনৈতিক চাপ বাড়ানো। ফ্লোরেস চাভিসমো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে কোকেন আমদানি ষড়যন্ত্রে জড়ানোর অভিযোগ রাজনৈতিকভাবে প্রতীকী। একইভাবে মাদুরোর ছেলে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েজ দাদো কাবেলো সহ অন্যদের নাম অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র পুরো ভেনেজুয়েলা রাষ্ট্রযন্ত্রকেই অপরাধী হিসেবে উপস্থাপন করতে চাইছে। এই ঘটনার সবচেয়ে বিপজ্জনক দিক হল এর দৃষ্টান্তমূলক প্রভাব। যদি যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অপহরণ করে এনে আদালতে তুলতে পারে এবং সেটি বৈধতা পায়, তবে ভবিষ্যতে শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলো নেতাদের বিরুদ্ধে একই কৌশল প্রয়োগ করবে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকেই নড়বড়ে করে দেবে। স্পেন, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো ও উরুগুয়ের যৌথ বিবৃতিতে যে আশঙ্কা করা হয়েছে তা এখানেই। এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ নজির। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এই সংকটকে আরো জটিল করে তুলেছে। তিনি প্রকাশ্যে বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে যতক্ষণ না পর্যন্ত সেখানে সঠিক রাজনৈতিক পরিবর্তন আসে। এটি কার্যত একটি সার্বভৌম রাষ্ট্রের উপর দখলদারিত্বের ঘোষণা। ট্রাম্পের দাবি ভেনেজুয়েলার তেল চুরি হয়েছে, তা সন্ত্রাস ও মানব পাচারে ব্যবহৃত হয়েছে। এই বক্তব্যের পক্ষে বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক প্রমাণ নেই, বরং এটি সেই পুরনো যুক্তি, সম্পদ আছে তাই নিয়ন্ত্রণ দরকার। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিও এই ঘটনার পর নতুন মোড় নিচ্ছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরোর বৈধতা ঘোষণা করেছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান দেখায় মার্কিন চাপ কতটা তীব্র। ট্রাম্পের হুমকি, সহযোগিতা না করলে বড় মূল্য দিতে হবে। এটি ল্যাটিন আমেরিকার জন্য নতুন কিছু নয়, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটি আরও বিস্ফোরক কর্মকাণ্ড। সব মিলিয়ে মাদুরোর নিউ ইয়র্ক আদালতে হাজিরা ইতিহাসের এক সন্ধিক্ষণ। এটি প্রমাণ করবে আন্তর্জাতিক আইন আদৌ কার্যকর আছে কিনা, নাকি শক্তির রাজনীতি শেষ কথা। যদি আদালত যুক্তরাষ্ট্রের এখতিয়ার মেনে নেয় এবং ইমিউনিটির প্রশ্ন এড়িয়ে যায়, তবে বিশ্ব রাজনীতি এক নতুন ও বিপজ্জনক যুগে প্রবেশ করবে, যেখানে শক্তিশালী রাষ্ট্রের হাতে আইন হবে অস্ত্র। আর যদি আদালত সাহসী সিদ্ধান্ত নেয়, তবে সেটি অন্তত এই বার্তা দেবে যে আন্তর্জাতিক ব্যবস্থার এখনো কিছু নৈতিক ও আইনি ভিত্তি অবশিষ্ট আছে। যে পথই নেওয়া হোক, এর প্রভাব শুধু ভেনেজুয়েলা বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, এটি প্রতিধ্বনিত হবে পুরো বিশ্ব ব্যবস্থায়। লাতিন আমেরিকার আকাশে আবারও ইতিহাসের পুরনো ছায়া ঘনিয়ে আসছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় আকারের সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে যে আতঙ্ক ও রাজনৈতিক আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয়, এটি গোটা লাতিন আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ আচরণের ইঙ্গিতবাহী এক নজির। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তার বক্তব্যে মাদক পাচার দমন ও পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ রক্ষা এর কথা বলা হলেও বাস্তবে এটি বহু পুরনো মার্কিন হস্তক্ষেপ নীতিরই আধুনিক রূপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, লাতিন আমেরিকার দেশগুলো কি আদৌ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি দাঁড়াতে পারবে, নাকি তারা আবারও একতরফা শক্তি প্রদর্শনের শিকার হবে? বাস্তবতা হলো, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের একক পরাশক্তি। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $895 বিলিয়ন, যা বিশ্বের পরবর্তী 10টি দেশের মোট সামরিক ব্যয়ের সমান বা তারও বেশি। এই বাজেট কেবল সৈন্য বা অস্ত্রের সংখ্যা বাড়ানোর জন্য নয়, এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ও মহাকাশ যুদ্ধ সক্ষমতা, ড্রোন বাহিনী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শত শত সামরিক ঘাঁটির রক্ষণাবেক্ষণ। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় 13 লাখ সক্রিয় সেনা, 13,000-এর বেশি সামরিক বিমান, স্টেলথ ফাইটার জেট, পারমাণবিক সাবমেরিন এবং 11টি বিমানবাহী রণতরী, যা একাই অনেক দেশের পুরো নৌবাহিনীর চেয়েও শক্তিশালী। এই বাস্তবতায় প্রচলিত যুদ্ধ অর্থাৎ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, নৌবহর ও আধুনিক প্রযুক্তি নির্ভর সংঘর্ষে ল্যাটিন আমেরিকার কোনো দেশই যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ব্রাজিলের, যার অবস্থান বিশ্বে 11তম। এরপর রয়েছে মেক্সিকো 32তম, কলম্বিয়া 46তম, ভেনেজুয়েলা 50তম এবং কিউবা 67তম। সংখ্যাগত ও প্রযুক্তিগত দিক থেকে এই দেশগুলোর প্রত্যেকটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে। ব্রাজিলের সেনাবাহিনী আঞ্চলিকভাবে শক্তিশালী হলেও দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা বা কৌশলগত প্রস্তুতি তাদের নেই। মেক্সিকো সেনাবাহিনী মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও মাদক কার্টেল দমনে ব্যস্ত। তাদের বিমান ও নৌ ক্ষমতা সীমিত এবং উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর যুদ্ধে অংশ নেওয়ার সক্ষমতা তুলনামূলক দুর্বল। কলম্বিয়া সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গেরিলা ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে অভিজ্ঞ হলেও আকাশ ও সমুদ্রের নিয়ন্ত্রণে তারা যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নয়। ভেনেজুয়েলা সেনাবাহিনী রাজনৈতিকভাবে বিভক্ত, অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং মনোবল ও রসদের ঘাটতিতে ভুগছে। কিউবার নিয়মিত সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও তাদের শক্তির প্রকৃত উৎস অন্য জায়গায় নিহিত। এই জায়গাতেই লাতিন আমেরিকার সামরিক বাস্তবতা একটি ভিন্ন মাত্রা নেয়। প্রচলিত যুদ্ধের বাইরে এই অঞ্চলের বহু দেশের শক্তি লুকিয়ে আছে অসম যুদ্ধ কৌশল এবং প্যারামিলিটারি কাঠামোর মধ্যে। কিউবার উদাহরণ সবচেয়ে স্পষ্ট। কিউবায় রয়েছে বিশ্বের 3য় বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী, যার সদস্য সংখ্যা 11 লাখেরও বেশি। এর মধ্যে রয়েছে টেরিটোরিয়াল ট্রুপস, মিলিশিয়া এবং বিপ্লব রক্ষা কমিটির মতো সংগঠন, যা কার্যত পুরো সমাজকে একটি সশস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় এনে ফেলেছে। এই মডেলের মূল ধারণা হলো, কিউবার বিরুদ্ধে কোনো বিদেশি আগ্রাসন হলে তা কেবল সেনাবাহিনীর সঙ্গে নয়, পুরো জনগণের সঙ্গে যুদ্ধ হবে। ভেনেজুয়েলার সরকারপন্থী সশস্ত্র বেসামরিক গোষ্ঠী কোলেক্টিভো ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ও রাস্তাভিত্তিক শক্তি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর অংশ না হলেও সংকটকালে রাষ্ট্রের হয়ে কাজ করে এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপকে জটিল করে তুলতে পারে। কলম্বিয়ার ইতিহাস কয়েক দশকের গেরিলা যুদ্ধের ইতিহাস। বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থী প্যারামিলিটারি এবং মাদক চক্র, সব মিলিয়ে দেশটি দীর্ঘদিন ধরে অসম যুদ্ধের পরীক্ষাগার ছিল। এই অভিজ্ঞতা কলম্বিয়ার সমাজকে গভীরভাবে ক্ষতবিক্ষত করলেও একই সঙ্গে একটি বাস্তবতা তৈরি করেছে। এই ধরনের সমাজে বাহ্যিক সামরিক হস্তক্ষেপ মানেই দীর্ঘস্থায়ী অস্থিরতা। মেক্সিকোর ক্ষেত্রে চিত্র আরও জটিল। দেশটির শক্তিশালী ড্রাগ কার্টেলগুলো কার্যত আধা সামরিক বাহিনীর মতো কাজ করে। সাবেক সেনাদের নিয়ে গঠিত এসব গোষ্ঠীর হাতে রয়েছে সামরিক মানের অস্ত্র, ড্রোন ও গোয়েন্দা নেটওয়ার্ক। তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলেও যে কোনো বিদেশি সামরিক পদক্ষেপ দেশটিকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সামরিক বাস্তবতাকে আলাদা করে দেখা যায় না যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার সম্পর্কের দীর্ঘ ইতিহাস থেকে। 19 শতকের শেষভাগ ও 20 শতকের শুরুর দিকে তথাকথিত বানানা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বারবার মধ্য ও ল্যাটিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপ করেছে, মূলত কর্পোরেট স্বার্থ ও ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে। 1934 সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট গুড নেইবার পলিসি ঘোষণা করে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ঠান্ডা যুদ্ধের সময়
সময় সিআইএ প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের গুয়েতামালা, চিলি, নিকারাগুয়া সহ বহু দেশে নির্বাচিত সরকার উৎখাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। 1989 সালে পানামায় অপারেশন জাস্ট কজ পরিচালনা করে প্রেসিডেন্ট নরিয়েগাকে অপসারণে যুক্তরাষ্ট্রের আধুনিক সামরিক হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত হয়ে আছে, যা দেখিয়েছে প্রয়োজনে ওয়াশিংটন সরাসরি শক্তি প্রয়োগে দ্বিধা করে না। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি কেবল তাৎক্ষণিক রাজনৈতিক বক্তব্য নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নীতির পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মাদক দমন বা নিরাপত্তার অজুহাতে সামরিক পদক্ষেপের ইঙ্গিত আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে, যুক্তরাষ্ট্র বিরোধী জনমতকে আরও শক্তিশালী করতে পারে এবং চীন ও রাশিয়ার মতো শক্তির জন্য লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের নতুন সুযোগ তৈরি করতে পারে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার কোনো দেশের সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সীমিত সামরিক অভিযান, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক একঘরে করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার মতো কৌশল বাস্তবায়িত হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে সাধারণ জনগণ, যেমনটা ইতিহাসে বারবার দেখা গেছে। শেষ পর্যন্ত বলা যায়, সামরিক শক্তির বিচারে ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, এই কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে ইতিহাস এটাও দেখিয়েছে যে কেবল সামরিক শ্রেষ্ঠত্ব দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতা প্রমাণ করে অসম যুদ্ধ, জনসমর্থন এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ বড় শক্তিকেও চরম মূল্য দিতে বাধ্য করে। ট্রাম্পের হুমকি হয়তো তাৎক্ষণিক শক্তি প্রদর্শন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের জন্যই নতুন রাজনৈতিক ও কৌশলগত সংকট তৈরি করতে পারে। আজকের ল্যাটিন আমেরিকা আর আগের মতো দুর্বল ও নীরব অঞ্চল নয়। জনগণের রাজনৈতিক সচেতনতা, আঞ্চলিক সংহতি এবং বৈশ্বিক শক্তির পরিবর্তিত ভারসাম্য যুক্তরাষ্ট্রের জন্য আগের মতো সহজ মাঠ তৈরি করছে না। এই বাস্তবতায় সামরিক সমাধানের চেয়ে কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানই হতে পারে একমাত্র টেকসই পথ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।